ওকে ঠিক আছে, তোমরা জয়েন করো, তারপর ক্লাস স্টার্ট করে ফেলি। ওকে, আজকে যে পার্ট নিয়ে আলোচনা করবো সেই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, সবাই কেমন আছো? গুড মর্নিং, সকাল সকালে ঘুম থেকে উঠছো? ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে পারো, কারণ সকাল সকাল আমরা ক্লাসটি স্টার্ট করে ফেলবো এখন। যে যারা যারা আছো তাদের নিয়ে ক্লাসটি স্টার্ট করবো। এবং অর্গানিক কেমিস্ট্রির আজকে হচ্ছে কত নম্বর ক্লাস বলো তো? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও তো আজকে কত নম্বর ক্লাস। আমি তোমাদের একটু কমেন্ট করে আসি। সো আজকে এবং সকালে ঘুম থেকে কে কে উঠছে? কালকে আমি ক্লাস নিতে পারিনি, আসলে সরি, যে কালকে আমার শরীর খুবই খারাপ ছিল। আজকে মোটামুটি শরীরটা এতটাও ভালো না, মোটামুটি একটু, বাট আজকের ক্লাসটা অনেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং আজকের ক্লাসটা নিয়ে আমরা পুরোপুরি সমানতা শেষ করে ফেলবো আজকের ক্লাসের পরে। আজকের ক্লাসের পরে সমানতা আমরা পড়বো না। তো সবাই একটু ফটাফট মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে, তারপর ক্লাসটি স্টার্ট করে ফেলবো। লাস্ট ক্লাসে আমরা গাঠনিক সমানতা, জ্যামিতিক সমানতাটা পুরো পড়া হয়েছিল। আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আলোক সমানতা। সো আলোক সমানতা নিয়ে আমরা হালকা পাতলা আজকে একটু আলোচনা করব। এবং দেন তারপরে আমরা যে মোস্ট, আজকে হচ্ছে 9 সবাই বলতেছো 9, সুমায়া বলতেছো 9, আচ্ছা ঠিক আছে, রোকে এমন বলতেছো 9, ঠিক আছে, গুড। ওকে, তাহলে ক্লাসটা কি স্টার্ট করা যায় এখন, নাকি আরো 2 মিনিট ওয়েট করব? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ডেকে নিয়ে আসবা। ওকে ঠিক আছে, 52। ওকে, আমি এখন ক্লাস স্টার্ট করতে পারি, কারণ মোটামুটি অনেকেই কিন্তু এখন প্রেজেন্ট, মোটামুটি অনেকেই প্রেজেন্ট আছো। আর বাকি যারা প্রেজেন্ট নেই তারা মোটামুটি পরের ক্লাসটা দেখে নিবা। ওকে ঠিক আছে, তাহলে ক্লাসটি স্টার্ট করা যায়। আমি একটু ক্যামেরাটা উপরে ধরি। ওকে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আজকে এখন যে টপিকটা দেখো আমি উপরে লিখে রাখছি, কালকে একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, এটা সেটা হচ্ছে কাইরাল কার্বন কি। সো এই কাইরাল কার্বনের পার্ট থেকে আমাদের আজকে পড়া স্টার্ট। কারণ আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে কি? আলোক সমানতা, লাইট আইসোমারিজম, আলোক সমানতা। সো আলোক সমানতা পড়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কি? কাইরাল কার্বন কি। সো কাইরাল কার্বনের কনসেপ্টটা কে কে জানো? কমেন্টে ঝড় তুলো যে কে কে কাইরাল কার্বনটা জানো। কাইরাল কার্বন আসলে কি? কমেন্ট একটু বলে ফেলো ফটাফট যে কাইরাল কার্বনটা আসলে কি। কাইরাল কার্বন কি, এই কনসেপ্টটা পড়ার সময় আমরা পড়ছিলাম যে যার কি পাওয়া যাবে বলতো? যে কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ধর্মিক গ্রুপ থাকে সেটাকে বলা হয় কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার। কোনটা? ওই কার্বন যে সেন্টারে থাকে, মানে ওই কার্বনের সেন্টারটাকে বলা হয় কাইরাল সেন্টার। as a result আমি দেখাবো কাইরাল কার্বন এন্ড কাইরাল সেন্টার। সো এটা ধরো কার্বন, এই কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন ধর্মী গ্রুপ আছে, যেরকম COOH, এখানে আছে H, এখানে আছে ধরো CHO, এখানে আছে ধরো হচ্ছে তোমার OH। তখন তো 4টা হাতে 4টা ভিন্ন ধর্মী গ্রুপ আছে, এটার নাম কি? কাইরাল কার্বন। এই কার্বনটার নাম হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। আর যদি এখন কাইরাল সেন্টার বলতে আসলে আমরা কি বুঝাই একটু দেখে আসি। কাইরাল সেন্টার, ধরো একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। এজন্য বলছিলাম তারা দিয়ে প্রকাশ করতে হয়। সে কি আছো আজকে? ধরো এটা CH3, এটা হচ্ছে আমাদের H, এটা হচ্ছে OH। একইভাবে যদি আমি এখানে প্রকাশ করি, এটাকে OH এভাবে লেখা যায়, ওভাবে লেখা যায়। আমি আগে O দিতে পারি, পরে H দিতে পারি, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। সো এরপরে যদি আমি এখানে দিই আরো ধরো HOH, OHH,
এখানে CH3 দ্যাটস ইট। এটার কথা একটু চিন্তা করে দেখো তো, এটার নাম কি কেউ বলতে পারবা? এখন এইটার একটু চিন্তা করে দেখো, কনফিগারেশন একটু চিন্তা করে দেখো যে এইটার ক্ষেত্রে কাইরাল সেন্টার কোন কোন জায়গায় হইতে পারে এবং কোন কোন কার্বন কাইরাল কার্বন হতে পারে। বলো তো কোন কোন কার্বন কাইরাল কার্বন হতে পারে এটা। সো এইটাই কাইরাল কার্বন কোনটা কোনটা ফটাফট একটু জেনে ফেলো এবং প্রেজেন্ট দিয়ে দাও আজকে। এইটাই কাইরাল কার্বন কোনটা কোনটা ফটাফট একটু বলো, ফটাফট। ওকে, সবাই একটু ফটাফট ফটাফট বলে ফেলো। লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দাও, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে বেটার হবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমরা বিভিন্ন তোমাদের স্কুলের গ্রুপগুলোতে শেয়ার দিতে পারো। আচ্ছা দেখো, অত এখন হচ্ছে এই অংশটার মধ্যে কাইরাল সেন্টার কোনটা কোনটা এবং কাইরাল কার্বন কোনটা কোনটা আমি এটা আইডেন্টিফাই করব। কাইরাল সেন্টার কোনটা, ফার্স্ট অফ অল কাইরাল সেন্টার কোনটা? এখানে আছে CH3, এখানে আছে OH, এখানে আছে H, দ্যাটস ইট। একটা ভিন্ন গ্রুপ, একটা ভিন্ন গ্রুপ, একটা ভিন্ন গ্রুপ, এবং এই পুরোটা একটা ভিন্ন গ্রুপ, এই পুরোটা একটা ভিন্ন গ্রুপ, এই পুরোটা একটা ভিন্ন গ্রুপ, দ্যাটস ইট। এটা একটা কাইরাল কার্বন। এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন, আর এই অংশটাকে বলা হয় কাইরাল সেন্টার, এইটাকে বলা হয় কাইরাল সেন্টার। এখন এইটাও কাইরাল সেন্টার হইতে পারে, এটাও কাইরাল সেন্টার হতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এটা হবে কিনা সেটা আমরা দেখব। এবার আসি 2 নাম্বার কার্বনে, এই কার্বন। সো এই কার্বনের ক্ষেত্রে আমি হিসাব করি, এই কার্বনের ক্ষেত্রে ওইটা আছে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আর এই পুরোটা একটা গ্রুপ। এখন এই পুরোটা আর এইটা, এই দুইটার মধ্যে দেখো তো পার্থক্য আছে না? এটার মধ্যে OH আছে, এখানে CH3 আছে, এখানে জাস্ট কনফিগারেশন একটু পার্থক্য আছে। এখন প্রশ্ন, এই অংশটা যদি আমি এইখানে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই CH3, এখানে H, এইবার একটু চিন্তা করে দেখো তো, এইবার একটু চিন্তা করে দেখো তো, এই অংশটা আর এই অংশটার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে OH, এখানে OH, এখনো পার্থক্য আছে। এটা কিন্তু এখনো হবে, এখনো পার্থক্য আছে। এই সাইডে OH, এই সাইডে, কারণ এটা আলোক আলোক দেখাবে, তোমার হচ্ছে অ্যানানসিওমার দেখাবে, অ্যানানসিওমারের মতো কনফিগারেশন দেখাবে। সো এটা কিন্তু এটা এখনো হচ্ছে, কিন্তু এখন প্রশ্ন এইটার আমি এক্সচেঞ্জ করব। এটাকে আমি এক্সচেঞ্জ করে এখানে দিলাম H, এখানে দিলাম OH। দেখো তো এখন এই কার্বন কি কাইরাল কার্বন হয় কিনা? এখানে একটা ভিন্ন, এখানে একটা ভিন্ন মানলাম, কিন্তু এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সেম। সো এটা কাইরাল কার্বন না, এটা কাইরাল কার্বন না। এখন আসবো এইটা, এইটার ক্ষেত্রে দেখো তো এই পুরো অংশ একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। সো এইটা একটা কাইরাল কার্বন, কাইরাল কার্বন। এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, কিন্তু এইখানে কোনো কাইরাল কার্বন নাই। সো এইটা যদি এখন প্রশ্ন করা হয়, তাহলে তিনটা কার্বনের মধ্যে কাইরাল সেন্টার কোনটা হবে? এই তিনটা কার্বনের মধ্যে কাইরাল সেন্টার হওয়ার কথা ছিল মাঝেরটা। এই তিন কার্বনের মধ্যে কাইরাল সেন্টার থাকবে কোনটা? মাঝেরটাই কাইরাল সেন্টার থাকবে, কিন্তু মাঝে তো কোনো কার্বনে কাইরাল কার্বনই নাই, সেটা কাইরাল সেন্টার থাকার কোনো প্রবণতা নাই। সো মাঝের কার্বনের কোনো কাইরাল সেন্টার থাকার কোনো প্রবণতা নেই, এখানে কোনো প্রবণতা নাই। ওকে, কমেন্ট একটু ফটাফট সবাই জানায় দাও এবং সবাই আশেপাশের বন্ধু বান্ধবদের একটু জানায় দাও। ওকে, ঠিক আছে। সো কাইরাল কার্বন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ কাইরাল কার্বন এত টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। কাইরাল কার্বন আমরা জানি এটা কতটুকু খুবই, এটা খুবই ইজি, সেটা আমরা জানি। ওকে, এখন হচ্ছে প্রশ্ন, এই কাইরাল কার্বনের সাথে সম্পর্ক কেন আলোক সমানতা? আলোক সমানতার কনসেপ্টটা আসলে কিভাবে আসছে? সো আমি একটা চিত্র, আমি আসলে চিত্র ড্রয়িং করতে অনেক টাইম লাগে, আমি চিত্র করে ড্রয়িং করবো না, জাস্ট আমি কনসেপ্ট একটু বুঝাবো। এখানে ধরো একটা লাইট রাখা হলো, বাল্ব, বাল্বটা থেকে আলো আসতেছে। এই বাল্বের সাথে যদি আমি এখন একটা কাজ করি, একটা পোলারাইজিং ফিল্টার, অথবা আমি যদি এখানে কি রাখতে পারি, একটা তোমার হচ্ছে পোলারাইজোমিটার। সো যেটাকে বলা হয় পোলারাইজোমিটার বা পোলারাইজো ফিল্টার। যদি আমি এখানে একটা পোলারাইজোমিটার রাখি, ধরো এটা হচ্ছে আমার পোলারাইজোমিটার। আমি আঁকতে পারি, মানুষ আঁকবো না, জাস্ট আমি খালি জিনিসটা বোঝানোর জন্য এরকম ভাবে করলাম। সো এই পোলারাইজোমিটারের কাজটা আসলে কি? পোলারাইজোমিটারের মধ্যে আসলে কি হয়? পোলারাইজোমিটার থেকে আসলে বোঝা যায় যে দর্পণ প্রতিবিম্ব হবে কিনা, আসলে রোটেশন করবে কিনা, এবং রোটেশন করলে ওর ধর্ম আসলে যে ভিন্ন কিনা, এই জিনিসটা আমরা বুঝতে পারি। সো ওরা
পোলারাইজোমিটার দিয়ে সর্বপ্রথম পোলারাইজিং করে কোনো একটা কম্পাউন্ডকে এই জিনিসটা দেখতে পাইছে যে কম্পাউন্ডটা যদি একটু রোটেট করা হয়, কম্পাউন্ডটাকে যদি একটু ঘোরানো হয়, কম্পাউন্ডের পোলার আলোক যদি দেওয়া হয়, তাহলে ও কি করে ঘুরে যায় অটোমেটিক। কত ডিগ্রি ঘুরে যায়? প্লাস 2.24 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত। 2.24 ডিগ্রি আমাদের বইয়ে একটা আছে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে 2.24 ডিগ্রি, এরকম দেখা গেছে যে আমার 1.5 ডিগ্রি হইতে পারে। আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে 2.24 ডিগ্রি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে। এটা আমাদের একবারে কমন প্রশ্ন। সো এই প্লাস মাইনাস 2.24 ডিগ্রি থেকে আসে কনসেপ্টের উপর আবার বেস করে রেসিমিক মিশ্রণ আসে, এগুলো আসে। তো এখন প্রশ্ন, এই যে কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এটা আমরা আসলে পোলারাইজোমিটারে কি দেখেন? খুব একটা মজার একটা জিনিস যে আমার উপরে লাইট ফেস করলে আলোক দিয়ে আসলে আমি জিনিসটাকে দেখতে পাচ্ছি, আলোক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আলোক দিয়ে ওই যে অ্যাটমটাকে কি করা হচ্ছে, সক্রিয় উত্তেজিত করা হচ্ছে এই জিনিসটা লাইট দিয়ে। এটা এক বর্ণে আলোক রশ্মির কথা বলা হয়েছে। সো তাহলে পোলারাইজোমিটারের সামনে যদি তোমার একটা আলোক উৎস রাখা হয় এবং তারপরে যদি একটা সাধারণ আলোর মাধ্য দিয়ে যদি তোমার হচ্ছে পোলারাইজিং ফিল্টার রাখা হয় এবং তার মধ্যে যদি আমরা কাইরাল দ্রবণটাকে রাখি, তার মানে এইখানে আমি রাখলাম হচ্ছে কাইরাল দ্রবণ বা কাইরাল দ্রবণ, এটা কাইরাল কার্বনের যে দ্রবণটা আছে, সো দ্রবণটা রাখলাম। সেই দ্রবণটার মধ্যে কি আছে? কাইরাল কার্বন আছে। এই কাইরাল কার্বনের দ্রবণটাকে যখন আমি মাঝে রাখলাম, পোলারাইজোমিটারের মাঝে রাখলাম, তখন আসলে কি হলো? আমি এখান থেকে লাইট দেওয়ার সাথে সাথে আমার এটা হচ্ছে কি আলোক মেইন উৎস, এটা হচ্ছে একবারে মেইন আলোক উৎস যেখান থেকে আলোটা আসবে। সো পোলারাইজোমিটারটা এরকম, ধরো এরকম পোলারাইজোমিটার ভিতরে আমরা এরকম ঘোরানো যায়, এটা এরকম ঘোরানো যায়, এরকম ঘোরানো যায়। পোলারাইজোমিটার আমরা দেখছি এটা এরকম ঘোরানো যায়, ঘুরে আমি রোটেশন করে আমি দেখতে পাবো, এরকম দেখতে পাবো, এরকম। সো আমি তো একবার ফুল দেখতে পাবো, এরকম লাইট যখন প্রেস করবো তখন পুরোটা দেখতে পাবো। এরকম করে আমি ভিতরে কিন্তু এই জিনিসটা রাখলাম, রাখার পর আমি আর দেখতে পাচ্ছি না, কারণ কাইরাল কার্বন রাখলে আমি দেখতে পাচ্ছি না। যখন আবার কাইরাল কার্বন রাখার পর আমি যখন লাইট প্রেস করবো তখন অটোমেটিক কাইরাল কার্বন রোটেট করে, তার জন্য আমি আবার তখন তাকাইলে দেখতে পাই। তখন আমি সায়েন্টিস্টরা চিন্তা করলো যে আমি তো কাইরাল কার্বন রাখার পরে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি, কারণ কাইরাল কার্বনটা নিশ্চয় রোটেট করছে। সো এর মধ্যে যে দ্রবণটা রাখছি সেই দ্রবণটা রোটেট করে নাই, ওই দ্রবণের মধ্যে যে কাইরাল কার্বন আছে সেই কাইরাল কার্বনগুলো রোটেট করছে, তার জন্য দ্রবণটা একটু রোটেট করে ফেলছে। এই জিনিসটাই ওরা আবিষ্কার করে। এরপরে ওরা বললো যে ওরা যেমন রোটেট করে, তার মানে এখান থেকে একটা সমানতা তৈরি হওয়ার প্রবণতা আছে। এইটার উপরে বেস করেই আজকে আমরা আলোক সমানতার কনসেপ্টটা পাইছি, নাহলে জিনিসটা পাইতামই না, আমরা কখনোই পাইতাম না। সো আলোক তল থেকে আমাদের চোখে আসে, এটাকে বলা হয় তোমার হচ্ছে এই কনসেপ্টের উপরে বেস করে ওরা প্রথম যেটা করছিল সেটা হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড নিয়ে প্রথম কাজ করছিল। সো ল্যাকটিক অ্যাসিড নিয়ে এখানে ওরা দেখলো যে তোমার 2.24 ডিগ্রি রোটেট করতে পারে। সো প্লাস 2.24 ডিগ্রি, সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করবে? মাইনাস 2.24 ডিগ্রি। ক্লকওয়াইজ এন্ড অ্যান্টিক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এন্ড অ্যান্টিক্লকওয়াইজ এইটার উপর ল্যাকটিক অ্যাসিডের বেস করে ওরা হচ্ছে দেখলো যে এত ডিগ্রি করে আমাদের হচ্ছে রোটেট করে। এই জিনিসটা একেবারে ইজি, দেখো জিনিসটা খুব ইজি, প্র্যাকটিক্যালি একটু দেখার ট্রাই করো। ওকে ওকে ঠিক আছে, একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করো জিনিসটা আসলে বুঝছো কিনা, এটাকে হালকা পাতলা একটু বুঝছো কিনা সবাই একটু বলো তো। বাকি ক্লাসগুলো দেখো আমি একটা পোস্ট করছি, ওই পোস্টে একবারে পিন করা থাকবে, ওই পোস্টের মধ্যে সব ক্লাস পাবা, আগের সবগুলো ক্লাস পোস্টের মধ্যে পিন করা আছে। আর আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, দুটো ক্লাস আপলোড দিচ্ছি, আমি সময় পাচ্ছি না, আপলোড দিব এখন থেকে ইউটিউবে, আমি একটু বাসায়। আর হচ্ছে তোমরা যে ক্লাসগুলো উপরে দেওয়া আছে, সব ক্লাস উপরে দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো দেখে দিবা। মোট 8টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে 9 নম্বর ক্লাস। আমরা টোটাল ক্লাস করব হচ্ছে 60টা ক্লাস করব, যতগুলো ক্লাস আমাদের লাগে অর্গানিক কেমিস্ট্রিতে আই থিংক। এরপর আমি আজকের ক্লাসের পরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব কালকে, সেটা হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজমের বেসিক কনসেপ্টগুলো, যেগুলোর উপরে বেস করে পুরো রিঅ্যাকশনগুলো ডিপেন্ড করে এবং মেকানিজমগুলো করতে হয়। সো কথা না বাড়াই, কে কে লাকি পারসন আছো এ পর্যন্ত 9টা ক্লাসই আমাদের করছো? এরকম লাকি পারসন কে কে আছে একটু বলো তো, যে আমাদের 9টা ক্লাসই কে কে করছো, একটু লাকি পারসন কে কে আছো একটু কমেন্টে জানাই দাও, দেখবো যে এই পর্যন্ত 9টা ক্লাসই করছো, একটা ক্লাসও বাকি যায় নাই। ওকে, আমরা এখন হচ্ছে যে জিনিসটা করব, এই রোটেশন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের আসলে আলোক সমানতা। এইখানে একটা কথা আছে সামনে, এই জিনিসটা আমি আসলে তোমাদেরকে পড়াইতে নিলে তোমরা আসলে ট্রি হয়ে যেতে পারো, যেটাকে বলা হয় দ্য রোটেশন, দ্য সিমেট্রিক্যাল আইসোমারিজম অফ অ্যাটম, যেটাকে বলা হয় সিমেট্রিক আইসোমারিজম অফ অ্যাটম, দ্য সিমেট্রিক আইসোমারিজম।
সিমেট্রিক বলতে আসলে কি বোঝায়? সিমেট্রি বলতে বোঝায় যে কোনো একটা অ্যাটম যদি আলোক সমানুতা ডিপেন্ড করবে ওটার সিমেট্রিক্যাল কনফিগারেশনের উপরে। এইটা হচ্ছে 2 নাম্বার বেস থাকে। 1 নাম্বার বেসটা হচ্ছে তোমাদের যেটা পড়ানো হয় সেটা হচ্ছে কি, যে আলোক সমানুতা হইতে নিলে ফার্স্ট অফ অল কি লাগবে, কাইরাল কার্বন লাগবে এবং দর্পণ প্রতিবিম্ব হবে। সো আলোক সমানুতার শর্ত, আলোক সমানুতার শর্ত সবাই এটা লিখবা, আলোক সমানুতার শর্ত। আমি সিমেট্রির উপরে একটা ইউটিউবে ভিডিও আছে আমার ছোট, 6 মিনিটের একটা ভিডিও, জাস্ট আমি বলছিলাম যে সেন্টার অফ সিমেট্রি এন্ড হচ্ছে সেন্টার অফ সিমেট্রিটা কি আসলে এটা নিয়ে একটু কথা বলছিলাম। ওকে, তো আলোক সমানুতার শর্ত না 1 নাম্বার হচ্ছে কি, আমাদের হচ্ছে কি থাকবে বলতো, কাইরাল কার্বন থাকবে, মাস্ট কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন থাকবে। 2 নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে কি, দর্পণ প্রতিবিম্ব হবে, দর্পণ প্রতিবিম্ব। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সিমেট্রিক কনফিগারেশন। বা এই 3 নাম্বারটা আমি পড়াবো না, সিমেট্রিক কনফিগারেশনটা আমি জাস্ট একটু হালকা বলবো, এটা আসলে তোমাদের বইয়ে নেই, এটা অনেক অ্যাডভান্স। এটা হচ্ছে আমরা ভার্সিটিতে উঠে এটা আমরা ডিটেইলসে পড়তে হয়, সিমেট্রিক্যালের উপর আমাদের কোর্সও আছে, সিমেট্রিক কনফিগারেশন। সো এই তিনটা হচ্ছে আমাদের সবথেকে, তিনটার উপর ডিপেন্ড করে আসলে আলোক সমানুতা হয়। 1 নাম্বারটা কি বলতো, কাইরাল কার্বন থাকবে, 2 নাম্বারটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব মাস্ট হবে, 3 নাম্বার হচ্ছে সিমেট্রিক কনফিগারেশন দেখাবে, সেন্টার অফ সিমেট্রি হবে কিনা সেটা হচ্ছে আমাদের ইনশিওর করতে হবে, যে সেন্টার অফ সিমেট্রি হবে কিনা। এইটা করলে আমাদের মোটামুটি আমাদের শেষ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নেট ছিল না মাত্র আসছে, ওকে ঠিক আছে। ওকে, সো এখন তাহলে আমি স্টার্ট করে ফেলি। আমাদের হচ্ছে প্রথম যেটা আলোক সমানুতার প্রথমটা কাইরাল কার্বন আমরা জানি, এখন দর্পণ প্রতিবিম্ব নিয়ে কথা বলবো। সো সবাই এটা একবার করে বলবা, আমি যে তিনটা লিখছিলাম ওই তিনটা সবাই বলো তো ওই তিনটা বুঝো কিনা, ওই তিনটা জিনিস আসলে মনে আছে কিনা, কাইরাল কার্বনটা বুঝছো কিনা প্রথমে, এবং এখন হচ্ছে আমরা দর্পণ প্রতিবিম্ব নিয়ে কথা বলবো। দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্বটা আসলে কি একবার চিন্তা করো তো, দর্পণ প্রতিবিম্বটা আসলে কি? কে কে দর্পণ প্রতিবিম্বর নাম শুনছো কমেন্ট করো। ধরো তুমি এখানে আছো, এটা হচ্ছে তুমি, এখানে হচ্ছে এটা হচ্ছে তুমি। তুমি আয়নার সামনে দাঁড়াইলে, এটা ধর একটা আয়না, তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা তোমার আয়নার পিছে উল্টা একটা প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বটা কেমন হয়? উল্টা। যদি প্রতিবিম্বটা সোজা হতো তাহলে কখনোই আলোক সমানুতা দেখাতো না দর্পণ প্রতিবিম্ব। আলোক সমানুতার কন্ডিশনে দর্পণ প্রতিবিম্ব কখনোই আসতো না যদি সেটা উল্টা না দেখায়, সোজা দেখাইতো। তো সোজা হলে কখনো আসতো না, এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিও যে দর্পণে যদি প্রতিবিম্ব সোজা হইতো কোনোদিনও তাহলে কখনোই তোমার কি হইতো না, উল্টা বলতে আমি আসলে বুঝাইতেছি কি, রোটেশন অ্যাঙ্গেল উল্টা, নট এ কনফিগারেশন। কনফিগারেশন বলতে মাথা নিচে থাকবে পা উপরে থাকবে এরকম না, রোটেশন অ্যাঙ্গেল। আমার হাত এরকম আছে, জিনিসটা আমি এরকম দেখি, আমরা এরকম, এইটা যে আমি আছি এরকম, আমি রোটেশন করে এরকম দেখতেছি। সো এই জিনিসটা আমি তাই নাই দেখি, তার মানে আমি এইদিকে আছি, আয়না আমার অপোজিট সাইডে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সো রোটেশন অ্যাঙ্গেল আমার কি হয়ে যাচ্ছে, পুরো নিশ্চয় রোটেট করছি আমি, নিচে আয়নার মধ্যে আমার এই হাত এইখানে আসছে, এই হাত এইখানে আসছে, মানে আমার রোটেশন অ্যাঙ্গেল এরকম হইছে। এই রোটেশন অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমাদের সমানতা আসবে, যে সমানতার জন্য এই ধর্ম পার্থক্য আসবে, এই পার্থক্য আসবে, ও পার্থক্য আসবে, এইগুলা। সো এই পার্থক্যের জন্যই দর্পণ প্রতিবিম্বকে চুজ করা হয়েছে বা চয়েস করা হয়েছে বলা যায়। যদি এই জিনিসটা না হতো ভাই কখনোই কিন্তু আসলে চয়েস করা হতো, কখনোই কিন্তু আসলে চয়েসের মধ্যে এটা পড়তোই না। সো এর জন্যই ওরা দেখলো যে তোমার হাত যদি চেঞ্জ হয়ে যায় নিশ্চয়ই তোমার গঠনে চেঞ্জ হয়ে যাবে। দেখো তো আমার এই হাতটাকে যদি এই সাইড থেকে বেঁকে এই সাইডে আসে, আবার এই হাতটা যদি এখান থেকে বেঁকে এই সাইডে আসে, আমার অবস্থা, আমার বডির অবস্থা কি হবে? নিশ্চয়ই আমার বডির অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আমার ডান হাত বামে গেল, বাম হাত ডানে আসলো, ডান পা বামে গেল, বাম পা ডানে আসলো, নিশ্চয়ই আমার বডির স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল। সো এইটা যদি হয় আমার বিহেভিয়ারে চেঞ্জ হয়ে যাবে, তার মানে আমি কিন্তু আগের মতো কাজ করতে পারবো না। আমার হাত পা যদি চেঞ্জ হয়ে যায় আমি কি আগের মতো কাজ করতে পারবো? পারবো না। সো আমার অনেক চেঞ্জ হয়ে যাবে। সো এই যে বিষয়গুলো হইলো, এই সবকিছুর ঘুরে পেঁচে এ করে ও করে আমাদের দেখা গেল যে এইগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে।
বিহেভিয়ারে চেঞ্জ বলতে বোঝাইতেছি ফিজিক্যাল বিহেভিয়ার, গলনাঙ্গ স্ফুরণাঙ্গ যেটাকে বলা হয়, এবং হচ্ছে তোমার ভ্যাপোরাইজেশন, এগুলোতে চেঞ্জ হয়ে গেল। সো এই চেঞ্জগুলো যদি হয় তাহলে আমি কখনোই বলতে পারবো না যে দুইটা জিনিস সেম, দুইটা কখনোই সেম না, দুইটা আলাদা হয়ে গেল। আর এখান থেকে আসলো কি আলোক, লাইট আইসোমারিজম বা আলোক সমানতা। সবাই এখন ক্লিয়ার আলোক সমানতার কনসেপ্টটা? আসলে আলোক সমানতাটা কেন ইম্পর্টেন্ট, কেন আসলো? এখন আমি কিন্তু অ্যাটমের কনফিগারেশনে যাই নাই, আমি জাস্ট एग्जांपल দেখাইলাম একটা তুলনা করে কোনো কিছুর সাথে। মুখস্থ করবা না, কেমিস্ট্রি কখনো মুখস্থ করতে হয়? যদি তোমরা মুখস্থ করো সারা জীবন পস্তাবা। কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, সায়েন্সের কোনো কিছু মুখস্থ করলে সারা জীবন পস্তাবা। সো এরকম বৈশিষ্ট্য দিয়ে চারপাশের জিনিসগুলো দিয়ে আসলে মনে রাখার ট্রাই করবা, চারপাশের জিনিসগুলো দেখে আসলে মনে রাখার ট্রাই করবা। আজকে হচ্ছে 9 নম্বর ক্লাস। ওকে, এইবার আসি আমি একটা एग्जांपल। আচ্ছা, এইটার তাহলে এখানে কি হবে বলো তো? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 1 2 3 4, 1 2 3 4 5। দেখো তো ঠিক আছে কিনা? দেখো তো এই অংশটা এবং এই অংশটা দুইটার মধ্যে চেঞ্জ হইছে না? এই অংশটা আর এই অংশটা চেঞ্জ হয়ে গেছে। এই অংশটা কিন্তু এইখানে বসছে। তার মানে আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এই যে জিনিসটা লিখলাম, এই অংশটা চেঞ্জ হয়ে গেছে। আমার কি এটা আদৌ হইছে কিনা আমাকে বলো। আমি যেটা লিখছি এটা হইছে কিনা? ফার্স্ট প্রশ্ন, আমি যেটা লিখছি সেটাকে আদৌ হইছে কিনা? আয়নার মধ্যে কি আমার এরকম কনফিগারেশন দেখাবে কিনা? একটু বলো ফটাফট। আচ্ছা, তোমরা প্রশ্ন করছো? সরি, আমি প্রশ্ন দেখতে পারি নাই, আমি आंसर দিচ্ছি প্রশ্নের। আবার প্রশ্নটা করো। আগে আমার এই প্রশ্নটার आंसर দাও, ফটাফট আমার এই প্রশ্নটার आंसर দাও আগে, যে আমি যেটা লিখছি সেটা আদৌ কি হইছে কিনা। আমি যেটা লিখছি সেটা আদৌ হইছে কিনা আমার এটা প্রথম হচ্ছে আমার প্রশ্ন, যে আমি যেটা লিখছি সেটা আদৌ হইছে কিনা। দেখো তো আমি কি লিখছি, এখানে যেটা ছিল এই জিনিসটাকে আমি এখানে আবার লিখছি, পুরো জিনিসটাকে লিখছি। আমি কি কোনো কিছু চেঞ্জ করছি? আমি কি এটার কোনো কিছু চেঞ্জ করছি? দেখো তো, ওএস ছিল, এইচ ছিল, ওএস ছিল, এইচ ছিল, এইচ ছিল, ওএস, এইচ, ওএস, ওএস, এইচ, ওএইচ, এইচ, সি ডবল এইচ, সি ডবল এইচ। আমি কোনো কিছু চেঞ্জ করিনি। তাহলে কি আদৌ দর্পণ প্রতিবিম্ব হইছে? কমেন্টে বলো তো দর্পণ প্রতিবিম্ব হইছে কিনা। না ভাইয়া, না ভাইয়া, ভুল। গুড, আমি অ্যানসারটা তোমাদের কাছে চাচ্ছিলাম যে দর্পণ প্রতিবিম্ব আসলে কিন্তু হয় নাই। কারণ কি? এখন রিজন হচ্ছে কারণ অ্যানালাইসিস করা। ফার্স্টে হচ্ছে আমার এটা হয়নি, আমি ভুল লিখছি। এখন প্রশ্ন হচ্ছে কারণ অ্যানালাইসিস করা। কারণ যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে আই থিংক মনে হয় না দর্পণ প্রতিবিম্ব নিয়ে তোমাদের আর পড়াইতে হবে। একটা পড়াইলেই না, আর পড়াবো না। আমি সেই জন্য এরকম ভাবে লিখতে পড়াচ্ছি। সো কারণ অ্যানালাইসিস করতে হবে। এখন কারণটা আসলে কি? এখানে আছে এইচ, এখানে আছে ওএইচ, হয় না, কখনোই হয় না। কারণ এই অংশটা যেখানে কাছাকাছি দর্পণের, এই অংশটাও কাছাকাছি। যেরকম আমার এই বডির এই অংশটা কাছাকাছি থাকলে আমার এই হাতটা আয়নাতেও কিন্তু আমার ওই হাতটাই কাছাকাছি থাকবে। আয়নাতে তুমি আয়নার সামনে গিয়ে দেখতে পারো। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানে কি হবে বলো তো? এখানে হবে এইচ, এখানে হবে ওএইচ, এখানে হবে কি ওএইচ, এখানে হবে এইচ, এখানে হবে এইচ, এখানে হবে ওএইচ। এখন দেখো তো ঠিক আছে কিনা? এখানে এইচ, এখানে এইচ, ওএইচ, ওএইচ, এইচ, এইচ। গুড। এটাও আয়নার কাছাকাছি সেম, এটাও সেম, এটাও সেম, আয়নার কাছাকাছি পার্ট। সো এখন দেখো তো ঠিক আছে কিনা? এখন ফটাফট আমাকে বলো এখন ঠিক আছে কিনা? এখন কে কে ঠিক আছে? মাসুদা খান, জি, পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে, তাহলে এটার বিহেভিয়ার কেন চেঞ্জ হবে? ভাইয়া এটা তো আচ্ছা আচ্ছা, আফসানা আক্তার মিম, প্রশ্নটা আমি দেখি তোমার, যে ভাইয়া এটা তো পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না, তাহলে এটার বিহেভিয়ার কেন চেঞ্জ হবে? ও গুড প্রশ্ন। এখন প্রশ্ন, এই দুটো তো পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না। প্রথম প্রশ্ন, এই কথাটা যে পার্মানেন্টলি চেঞ্জ কথাটা রং। কারণ এখানে যেটা তুমি বললা যে পার্মানেন্টলি চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার এই রিঅ্যাকশনে যতটুকু দরকার, যতটুকু সময় থাকা দরকার, ততটুকু তো আমার চেঞ্জ হচ্ছে।
চেঞ্জ হচ্ছে। আর এইটুকু বিহেভিয়ার কাজে আমার তখন লাগতেছে, বাকিটা তো আমার লাগতেছে না। পরে আমার রিভার্স করে আবার সামনে আসুক, আমার দরকার নাই। কিন্তু এইটা তো একটা রূপ চেঞ্জ করছে। যখন ধরো তুমি রূপ চেঞ্জ করলা, তুমি তোমার রূপ চেঞ্জ করলা, পরবর্তীতে তুমি আরেক রূপের থেকে আবার নিজের রূপে ফেরত আসতে পারো। কিন্তু যখন তুমি রূপ চেঞ্জ করলা, তখন যদি কেউ না বুঝে, তোমাকে যদি না চেনে, ধরো তুমি এরকম হইলো, এক্সাম্পলটা এরকম ভাবে নাও, কেউ নেগেটিভ নিও না। ধরো কেউ হচ্ছে একটা কোন একটা অনুষ্ঠান, ধরো অনুষ্ঠান বলতে হচ্ছে একটা কম্পিটিশন, যেখানে হচ্ছে ছেলেদেরকে মেয়ে সাজতে হবে, মেয়েদেরকে ছেলে সাজতে হবে। এখন প্রতিটা ছেলে কি করলো, মেয়ে সাজলো, বাট কেউই জানে না যে এরা ছেলে ছিল, কেউই জানে না। বিচারকরা জানে একমাত্র, তাছাড়া দর্শকরা কেউই জানে না এরা মেয়ে ছিল, ছেলে ছিল। ছেলেরা মেয়ে সাজলো, কিন্তু এমন ভাবে সাজছে, এমন ভাবে মেকআপ করছে, আর এমন পার্সন গুলোই সাজছে যাদেরকে দেখে বোঝা যাচ্ছে না এরা ছেলে ছিল। সো এখন প্রশ্ন, তুমি যে জানো না, তোমার কাছে কিন্তু সে মেয়ে, তোমার কাছে মনে হবে মেয়ে, একটু হয়তো বা দেখে মনে হবে একটু চেহারাটা একটু খারাপ, এতটুকু ছেলেদের মতো আসে, কিন্তু তুমি তো মনে করবা সে মেয়ে, কিন্তু তুমি জানো না। সো এরকম এই যে জিনিসটা মনে করলা, এরকম এই কনফিগারেশন আমার যতটুকু সময় দরকার ছিল ততটুকু পুরোপুরি বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। বিহেভিয়ার চেঞ্জ, এই দুটার বিহেভিয়ারের চেঞ্জ। কারণ এটা রোটেশন যখন করছে, এই রোটেশনটাকে বলা হয় সিমেট্রিক্যাল রোটেশন বা সিমেট্রিক্যাল একটা অ্যাঙ্গেল তৈরি করে। এই অ্যাঙ্গেলের জন্য এইটার স্ট্রাকচার, এই অ্যাঙ্গেলের জন্য এইটার স্ট্রাকচারের মধ্যে একটু বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, একটু হলেও বিহেভিয়ার চেঞ্জ হয়। আর যখন একটু বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তখন আমি জিনিসটাকে সেম জিনিস রাখবো না, এটাকে আমি একটা সমানতা বলে ফেলতে পারবো, এটাকে আমি একটা সমানতা বলতে পারবো, এটাকে একটা সমানতার প্রসেস বলবো, এবং এটাকে একটা সমান বলবো, কনফার্ম এটা বলবো। আর এই কনসেপ্টের উপরে বেস করে ওরা এই জিনিসটা প্রথম দেখছিল পোলারাইজোমিটারের উপরে, এটা কনসেপ্ট দেখলো যে অটোমেটিক অ্যাটম যখন রোটেট করে, ওই অ্যাটমটা আলাদা রকমের একটা অ্যাটম তৈরি হচ্ছে। ওরা চিন্তা করলো অ্যাটমগুলোর কি কনফিগারেশনের জন্য আসলে রোটেট করে। তখন ওরা এইটার মধ্যে সিমেট্রিটা খুঁজে বের করলো, এবং সিমেট্রি খুঁজে বের করার পর ওরা একটা জিনিস দেখলো যে এদের মধ্যে কনফিগারেশন চেঞ্জ হওয়ার পরে এদের ধর্মগুলো চেঞ্জ হচ্ছে। প্রশ্ন হচ্ছে এরকম, এদের ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, এরা পরবর্তীতে আবার সেম জায়গায় আসুক, যেটা হচ্ছে প্লাস মাইনাস মিশ্রণ হয়ে যাবে। ওরা কিন্তু হবে না, যখন আবার সেম জায়গায় চলে আসে। প্রশ্ন ছিল পার্মানেন্টলি হবে না, কারণ কি? পার্মানেন্টলি কথাটা তুমি যখন বলছো, তখন এই প্রশ্নটা আমার মাথার মধ্যে তুমি চলে আসছে যে এরা তো রেসিমিক মিশ্রণ যখন দেখাবে, ওখানে কিন্তু আর হইতেছে না, সমানতা হইতেছে না, কারণ সেম কনফিগারেশন আবার ফেরত আসে, যেটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ অথবা মেসোকম্পাউন্ডের কথা পরে যাই, বাট রেসিমিক মিশ্রণ, যেটাকে বলা হয় প্লাস মাইনাস তোমার হচ্ছে আইসোমারিজম, যেটা কিন্তু আবার রোটেশন অ্যাঙ্গেল কিন্তু প্রথমেই চলে আসে, তার জন্য এটা কিন্তু কোনো সমানতা কনভার্ট করতে পারতাছি না। সো এই হচ্ছে তোমার প্রশ্নের অ্যানসারটা ছিল। আমি জানি কতটুকু অ্যানসার পাইছি আমি জানি না, বাট আমার মনে হয় যে তুমি মোটে একটু হলেও বুঝতে পারছো। যদি না বুঝা আবার করো। আচ্ছা, সবগুলো উল্টে হলে কিন্তু CWS পরিবর্তন হলো না কেন? এখন প্রশ্ন যে এই অংশটা তো মাথা, এটা তো আমার মাথা, আয়নায় তো আমার মাথা পায়ে যাচ্ছে না, পা তো মাথায় যাচ্ছে না, এটা হচ্ছে আমার মাথা, এটা হচ্ছে আমার মাথা, এটা হচ্ছে আমার কি একবারে পায়ের নিচু অংশ, পায়ের নিচু অংশ, পায়ের নিচু অংশ, নিচু অংশ। আর এইগুলো তোমার হাত পা, এগুলো তোমার হাত পা। তারপর মাথা আর পায়ের নিচের অংশ, এই দুটো তোমার কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে আমার হাত পা গুলো চেঞ্জ হবে। সো হাত পা গুলো চেঞ্জ হবে, কিন্তু মাথা আর পায়ের নিচের অংশ তোমার কখনো আয়নাতে চেঞ্জ হয় না। আয়নাতে কি মাথা পায়ের কাছে যায়? পা কখনো মাথার কাছে যায়? কখনোই যায় না। সো এতটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা সেটা বলো। সবাই এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, কি একটা প্রশ্ন করছো, CWS দুইটা বাম দিকে ঘুরাই দিতে হবে না। এটা আসলে মাথার পা, এটা বাম দিকে ডান দিকে ঘুরানোর কোনো কথাই নাই। সো এটা বাম দিকে ঘুরাও ডান দিকে ঘুরে, এটা কোনো প্রশ্নে ওঠে না। এটা বাম দিক ডান দিকের এটা কোনো কনসেপ্ট না। আমার এতটুকু হচ্ছে জায়গা, কারণ এখানে দুটা করে আমার হাত, এরকম দুটা হাত, হাত দুটা খালি রোটেট করবে, হাত দুটা রোটেট করবে। এখানে আমার দুটা হাত না, এটা হাত দুটো। আমি যদি এটাকে একটু কমপ্লেক্স করে লিখতাম, তোমরা এখন পাগল হয়ে যেতা, পাগল হয়ে যেত। এই জিনিসটাকে আমি কমপ্লেক্স করে লিখতাম, তাহলে তোমরা পাগল হয়ে যেতা, অনেকটাই মানে মাথার উপর দিয়ে যেত, বুঝছো? সো এতটুকু ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, শুধু সাইড পরিবর্তন। এমডি শাহিদ আলী, তুমি ক্লিয়ার আছো কিনা বলো। শাহিদ আলী ক্লিয়ার আছো কিনা ফটাফট বলো। হুম অল ক্লিয়ার? নো? ওকে, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। আমি একটু পানি খেয়ে আসি, একটা মিনিট। মাত্র ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠেই তোমাদের ক্লাসে নিতে হয় একেবারে।
আচ্ছা ঠিক আছে, মোটামুটি এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো কমেন্টে। যদি এতটুকু ক্লিয়ার থাকে এখন পরবর্তী জায়গায় চলে যাবো। তোমরা এখন কি দর্পণ প্রতিবিম্ব চেক দিতে পারবা? দর্পণ প্রতিবিম্ব কে কে চেক দিতে পারবা? তাহলে একটা করো তো, এখন একটা চেক দিবা। যদি চেক দিতে পারো, ভাইয়া রোজার টাইমে ক্লাস কখন স্টার্ট হবে? রোজার মধ্যে আমি ক্লাসটা এখন স্টার্ট করব, মানে এত সকালে স্টার্ট করব না, রোজার টাইমে আমি ক্লাসটা একটু, কালকে ক্লাসটা আগে তো নিয়ে নিই, কালকে তো রোজা নেই, কালকে ডিসিশন নিব। আমি আসলে আমি এরকম টাইপের লোক, সত্যি কথা বলতে, কালকের চিন্তা আজকে করি না, কালকের চিন্তা কালকে। দেখছো তোমরা এরকম, আমি ক্লাস ক্যান্সেল করছি যখন আমি অসুস্থ, আমি জানতাম আমার শরীরটা খারাপ ছিল কালকে আগের দিন, আমি তারপরে প্রস্তুত দিয়েছি যে ক্লাস কিন্তু আমি নিব। তারপরে আমি যখন হচ্ছে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠছিলাম, ওঠার পরে দেখলাম আমার ক্লাস নিয়ে আমার পক্ষে পসিবল না, কারণ আমি পড়াবো আইসোমারিজম। আমি আর 1 ঘন্টা আমি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় পড়াবো, এতগুলো লাইটের মধ্যে পড়াবো, আমার পক্ষে সম্ভব না। এটা করলে হয়তো আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। সো তখন চিন্তা করলাম না, একবারে সকালবেলা আমি কিন্তু না করে দিচ্ছি তোমাদেরকে যে আজকে ক্লাসটা নিব না, সো আজকে ক্লাসটা আমি কালকে নিব, তোমরা কালকে দেখে নিও। সো তাহলে বুঝতে পারছো আমি কিন্তু চিন্তা করি, কালকের চিন্তা কালকে করি, একেবারে মানে ওই টাইমে করি, আজকের চিন্তা আজকে। আজকে ক্লাসটা করো, কালকের ক্লাসও করো, রোজ কালকে রাতে আমি নক দিয়ে বলে দিব না যে ক্লাসটা কখন করবে, এটা গ্রুপে আমি বলবো না, পোল করবো না, তোমরা একটু পোলে ভোট দিয়ে আমাকে জানাই দিও যে কখন করলে তোমাদের জন্য বেটার। মোটামুটি আমি এখন আমার সবগুলো টিউশনই এখন অনলাইনে নিয়ে আসছি, আমি একটু ফ্রি আছি, মোটামুটি অনলাইনে করাবো, কারণ লকডাউন তো জানোই, লকডাউনে তো বাইরে যাইতে পারতেছি না ওরকম। আর মোটামুটি রোজার মাসটা আমি তোমাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করবো, এবং তোমাদের জানো তোমরা অলরেডি আইসিটি ক্লাসগুলো তোমরা এখন কইরো, মোটামুটি আইসিটি পেইড বেজে যারা এখনো ভর্তি হও নাই চাইলে ভর্তি হতে পারো, একেবারে অল্প টাকার পেইড বেজ, সো চাইলে ভর্তি হতে পারো, মাত্র 100 টাকা তোমাদের জন্য। কোর্সটা ছিল অনেক টাকায়, 200 টাকার কোর্স ছিল, এখন তোমরা চাইলে 100 টাকায় ভর্তি হতে পারো, শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়াইছি আজকে ক্লাসেস আইসিটি। সো আজকে রাত 9টার সময় আইসিটির ক্লাস নিব, সো যারা যারা এখনো ভর্তি হও না চাইলে ভর্তি হতে পারো, রাত 9টার সময় ক্লাস হবে। আর আরেকটা কথা, আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয়, কারণ আমাকে ফেসবুকে নক দিয়ে অনেকেই পাও না, এত পরিমাণে মেসেজ আসে যে পাওয়া আসলে পসিবল না, চাইলে আমাকে ফোন দিতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, চাইলে আমাকে উপরে হচ্ছে তোমরা যে কোনো সময় ফোন দিতে পারো, যে কোনো একটা প্রবলেম হইলে এগুলো ফোন টোন দিতে পারো। মোটামুটি এখন মোটামুটি ফ্রি আছি। ওকে, তাহলে ভাই আচ্ছা দিনেই করাবো, সমস্যা নাই, তোমাদের যখন তোমরা সময় তোমরা বেটার যে টাইমটা ফিল করবা, যে টাইমটা তোমরা করবা সেটাই। ওকে ঠিক আছে, তাহলে এখন স্টার্ট করে ফেলে তোমাদের একটা দিব, তোমরা এখন করবা, দেখো এটা হয় কিনা, আমাকে বলবা এটাকে আসলে আলোক সমানতা দেখাবে কিনা। এইটা এইটা এটা কাইরাল কার্বন আছে কি? কাইরাল কার্বনই নাই। প্রথম প্রশ্ন, মানে জাস্ট এতটুকু এক লাইনে অ্যানসার দিবা সবাই, কমেন্টে জানাও যে এইটা আদৌ কি আলোক সমানতা হবে কিনা, আদৌ আলোক সমানতা হবে কিনা, এক লাইনে অ্যানসার দিবা, আলোক সমানতা হবে কিনা, ফটাফট অ্যানসার দাও, কমেন্টে দেখবো। তোমরা আইসিটি হচ্ছে যে 100 টাকার কোর্স, তো 100 টাকা পেমেন্ট করে দিয়ে আমাকে নক দিবা, এই না এটাও বিকাশ নাম্বার, এটাই পেমেন্ট করতে পারো, আমার এই নাম্বারে করতে পারো, ওইটা তোমরা নক দিও যারা যারা আজকে আইসিটি রাত 9টায় ক্লাস আছে। আইসিটি আমি এইচটিএমএল পড়াচ্ছি, এইচটিএমএল একটা ক্লাস নিছি আজকে, আর 2 নাম্বার ক্লাস এইচটিএমএল। ওকে 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 না 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 সবাই কমেন্টে না বলতাছো, ওকে না বলো না, নাইম হাসান আছো, দেবাশিস ঘোষ আছো, এমডি নাইম হোসেন আছো, সবাই না বলতাছো, ওকে ঠিক আছে, না না না। আচ্ছা সবাই যেমন না বললো, তাহলে আমি কি হা বলতে কখনোই পারবো না, তাই না? তোমরা সবাই না বলছো না, তাহলে আমি কি হা বলবো বলো? আমিও না, যেদিকে সবাই থাকবে সেদিকে আমাকে থাকতে হবে, ঠিক না? ঠিক বলছি না বাবু? আর শোনো, সবাই সকালে ঘুম থেকে উঠে একটা অভ্যাস হচ্ছিল, মোটামুটি আমরা 9 দিন ঘুম থেকে সকালে উঠছি। আমি কয়েকজনকে আমি চিনি, যেরকম নাইম আছো, মুর্শিদা আছো, মেবি সেরকম কয়েকজন আছো যাদেরকে আমি প্রতিটা ক্লাসে প্রেজেন্ট দেখে এবং সবার আগে দেখে মেনশন করতেছো, সো তাদেরকে আমি চিনি, একটু হলে চিনি, ইনবক্স করলে পরে তাদেরকে আমি আসলে রিপ্লাইও দিই আগে। সো তোমরা ক্লাস সকালে একটা অভ্যাস গড়ে তুলতেছিলা, এখন এই অভ্যাসটা হয়তো রোজার মাস সামনে, বাট আমি দেখা যাক কয়টার সময় ক্লাসটা নিতে পারি, সকাল 10টায় নিতে পারি কিনা, অথবা 11টায় নিতে পারি কিনা, দেখবো না, রোজার মাস আসুক। এখন যে প্রশ্নটা,
তোমাদের আরেকটা প্রশ্ন আমি ছোট দিব, দেওয়ার পরে আমি আলোক সমানতাটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। ওকে, CHO এইটা হবে কিনা, এইটা কমেন্ট করো, এটা হবে কিনা, যদি হয় কেমন হবে। হ্যাঁ হ্যাঁ মারান, আচ্ছা আচ্ছা মারাম, আমি তোমার নামটা উচ্চারণই করতে পারতেছি না, সবাই এটা অ্যানসার করো। সবাই অ্যানসার করো, অ্যানসার করো কি হবে, আমি একটু কমেন্ট দেখি। ক্লিয়ার আছে তো? ব্লার কেন? ক্লিয়ার আছে? এখন ঠিক হবে, 1 মিনিট। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। ওয়াইফাই মাঝে মাঝে একটু স্লো হয়ে যায় তো সেই জন্য। নাও ক্লিয়ার, নাও ক্লিয়ার, ওকে। সবাই কি বলতেছো, হবে না? হয়তো এখন ভুল ধারণা কারো থাকতেও পারে। দেখো, আমার প্রশ্ন ছিল যে কাইরাল কার্বন থাকতেই হবে, কয়টা থাকবে সেটা দেখার বিষয় না, কাইরাল কার্বন থাকবে। প্রথম কথা, কাইরাল কার্বন আছে কিনা, একটা ভিন্ন, দুটা ভিন্ন, তিনটা ভিন্ন, চারটা পুরো ভিন্ন, এটা একটা কাইরাল কার্বন। এখানে OH, এখানে H, এই পুরো একটা, এটাও একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বন আছে। তার মানে 1 নাম্বার কন্ডিশন ফিল আপ, রাইট। 2 নাম্বার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব দেখাবে, CHO। 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5। দর্পণ প্রতিবিম্ব দেখাইলে এখানে OH কাছে, H কাছে, OH কাছে। এইটা আর এটা সেম, দর্পণ প্রতিবিম্ব দেখায়, দ্যাটস ইট। এটা আলোক সমানতা হবে, কারণ এইখানে কাইরাল কার্বন আমার আছে, কাইরাল কার্বন আছে। আমার সবই যে কাইরাল কার্বন থাকতে হবে তার কোনো মানে না, আমি এই জন্য এটা দিছিলাম। সবই যে কাইরাল কার্বন থাকতে হবে তার কোনো মানে নাই। মেইন কথা হচ্ছে আমার কাইরাল কার্বন আছে কিনা, কাইরাল কার্বন আছে কিনা। গুড, নাইম ইসলাম, নাইম হোসেনের অ্যানসারটা আসছে। শুধু উপরে OH আর H পরিবর্তন হবে, আলোক সমানতা হবে, কনফার্ম আলোক সমানতা হবে, কারণ দুটো কন্ডিশন আমার ফিল আপ করছে, আলোক সমানতা হবে। সো দুটো কন্ডিশনে ফিল আপ করছে, ওকে। এখন ফটাফট তোমরা লাস্ট সময় কমেন্টে জানাও যে আজকের ক্লাসটা কাইরাল কার্বনের এই দুইটা জিনিস নিয়ে যদি, সরি কাইরাল কার্বন আলোক সমানতার এই দুইটা জিনিস নিয়ে যদি প্রশ্নই থাকে, একটাকে বলা হয় কি দর্পণ প্রতিবিম্ব, 2 নম্বর হচ্ছে কাইরাল কার্বন। এই দুইটা টপিক কার কার 100% ক্লিয়ার এইটা বলো। তারপরে আমি চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গাতে, সেই জায়গাটার নাম হচ্ছে কি বলতো, এখন যে জায়গাটা আমি যাব সেটাকে বলা হয় আলোক সমানতার ধর্ম, দা বিহেভিয়ার অফ লাইট আইসোমারিজম বা অপটিক আইসোমারিজম। এই দুটো পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে, এবার আমি আসব এনানশিওমারের কনসেপ্টে। 1 নাম্বার এনানশিওমার। What is enantiomer? Enantiomerটা আসলে কি?
যদি আমি প্রথমে বলতে যাই এনানশিওমারটা আসলে কি, তাহলে কি হইতে পারে বলো তো? এনানশিওমার, কেউ কি এনানশিওমারের ডেফিনেশন জানো? এনানশিওমারের ডেফিনেশন দেখো তো, এনানশিওমারের ডেফিনেশনটা কিভাবে বের করব? আমি বের করব এনানশিওমারের বৈশিষ্ট্য। যদি আমি বৈশিষ্ট্য বুঝি তাহলে আমার আর কিছুই লাগবে না, আমি যদি এনানশিওমারের বৈশিষ্ট্যটা জানি তাহলে প্রথম যে কথাটা, এনানশিওমারে যাওয়ার জন্য আমার যেটা লাগবে, প্রথম বৈশিষ্ট্যটা দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কাইরাল কার্বন। থাকবে। প্রথমটা কি? কাইরাল কার্বন থাকবে। দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখি। প্রথমটা হচ্ছে কাইরাল কার্বন থাকবে। তো সবাই আমার সাথে সাথে পড়ো, কাইরাল কার্বন। সবাই আমার সাথে সাথে বলো কাইরাল কার্বন থাকবে। আমার এখানে যেন পড়া হয়ে যায় COOH, CH3, এখানে OH, এখানে H। দর্পণের সামনে নিলাম, কি হবে বলো তো? COOH, CH3, এটা হয়ে যাবে এখানে OH, এখানে হবে H। দেখো তো এই দুইটা কি দর্পণ প্রতিবিম্ব? এই দুইটার নাম কি? দর্পণ প্রতিবিম্ব। কারণ এখানে OH দ্যাটস ইট, এটা দর্পণ প্রতিবিম্ব দেখায়। ভিন্ন ভিন্ন হাত কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই হাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুইটা দর্পণ প্রতিবিম্ব। দুই নাম্বারটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব হতে হবে। সো এইটাকে এইটার এনানশিওমার, এটাকে এটার এনানশিওমার বলে। এইটাকে এইটার এনানশিওমার, আবার এইটাকে এইটার এনানশিওমার বলে। তার মানে এনানশিওমারটাকে আসলে এইটার নাম একটা এনানশিওমার, এটার নাম একটা এনানশিওমার। এটা একটা এনানশিওমার, তার মানে এইটা একটা এনানশিওমার, আবার এইটা একটা এনানশিওমার। সবাই ক্লিয়ার কিনা? এইটার নাম একটা এনানশিওমার, এইটার নাম একটা এনানশিওমার। তার মানে এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে তাদের পরস্পরকে এনানশিওমার বলে। তাহলে তাদের পরস্পরকে কি বলা হয়? এনানশিওমার। সবাই আমার সাথে একবার করে বলো, তাদের পরস্পরকে কি বলা হয়? এনানশিওমার। আমার মনে হয় না যে তোমাদের এটা পড়তে হবে। কার পড়তে হবে না বলো? আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রির মতো ফুল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিতে তো মজার জায়গা এখনো যাই নাই। সো ফুল কেমিস্ট্রির কিছু কিছু জায়গায় মজার জায়গা আছে, যেটা হচ্ছে তোমার জটিল যৌগ সংকরায়ন, আয়ন শনাক্তকরণ, বাফার সলিউশন, কেপিকেসি, সক্রিয়ণ শক্তি। তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর মধ্যে বর্ণালী, কোয়ান্টাম মেকানিক্স, দ্রাব্যতা, এই পার্টগুলা। এবং দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের মধ্যে আমাদের যেটা ডাল্টনের আংশিক চাপ সূত্র, অ্যাসিড বেস থিওরি এন্ড দ্য রুলস অফ সাম ল, যেগুলো আছে বয়েলস ল, এগুলা। সো এই বিষয়গুলা, এবং এরপরে আমাদের চ্যাপ্টার 3 এর মধ্যে দ্রবণের প্রকৃতি, এই কনসেপ্টটা, এবং হচ্ছে আমাদের আয়নগুলোর মধ্যে যেটা হয় আবার রেডক্স রিঅ্যাকশনের ব্যালেন্স করা এন্ড রিঅ্যাকশন তোমার রিঅ্যাকশনের মধ্যে থেকে কোনো প্রোডাক্টের পরিমাণ নির্ণয় করা। এন্ড এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাকে বলা ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ইএমএফ নির্ণয় করা এন্ড ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ফার্ডেস ল। এই বিষয়গুলো হচ্ছে আমাদের টোটাল কেমিস্ট্রির প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে ভাইটাল পার্ট। আর এই প্রতিটা ভাইটাল পার্টের মধ্যে অর্গানিক কেমিস্ট্রির মতো অনেক অনেক লুকায়িত আছে, অনেক অনেক কনসেপ্ট। সো তার জন্য ফুল কেমিস্ট্রি যদি কেউ পড়তে চাও, কেমিস্ট্রি আমি আস্তে আস্তে ফুল কেমিস্ট্রি তোমাদেরকে রিকভার করার ট্রাই করব। ওকে, আগে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলি। সো এখন পরস্পরকে এনানশিওমার বলা হয়, তাদের পরস্পরকে এনানশিওমার বলে। সো ঠিক আছে, এতটুকু মোটামুটি আমাদের ক্লিয়ার, তাই না? বলো। আর একটা কথা, করোনার মধ্যে ঘর থেকে কিন্তু বের হওয়া যাবে না। করোনার মধ্যে কেউ কিন্তু বের হবে না, জানোই তো করোনা পরিস্থিতি দেশের কিন্তু খুবই ভয়াবহ। আমি নিজেই কিন্তু বাইরে এখন বের হই না, এখন রুমের মধ্যে সব পড়াবো, বাইরে বের হব না। আর বাইরে ব্যাচ পড়াবো না, সব ব্যাচ জুমে ট্রান্সফার করে নিব, সো লাইভে ট্রান্সফার করে নিব। এখন তোমরা যেটা করবা, কেউ বের হবে না, কারণ লাইভটা আগে, তুমি আগে বাঁচতে হবে তোমাকে।
সো তুমি যদি এখন করোনা হয়ে যায় তাহলে তো বুঝতে পারতেছো এটা কিন্তু ফ্যামিলির উপরে কতটা প্রেশার পড়বে, তোমার উপরে কতটা প্রেশার পড়বে। কালকেও দেখলাম 78 জন মৃত্যুবরণ করছে, 5000-এর উপরে শনাক্ত হয়েছে। কতটা টেস্ট হয় বাংলাদেশে, তার মধ্যে থেকে 5000 শনাক্ত, 6000 শনাক্ত, 10000 শনাক্ত, এটা আসলেই অনেক বেশি। কারণ বাংলাদেশে পরীক্ষাই হয় কতটা, যারা গরিব আছে তারা কিন্তু পরীক্ষা করে না, তাদের ডেটাগুলো ইনপুটই হয় না, তাদের ডেটা অলরেডি বস্তি এলাকাগুলো, তাদের ডেটা কিন্তু কালেক্টই হয় না। তারপরে হচ্ছে তোমার শুধুমাত্র ডেটা কালেক্ট হয় যারা আমরা একটু টাইপের আছি। সো এত ভয়াবহ একটা অবস্থা। এখন এই অবস্থার মধ্যে আমার মনে হয় তোমাদের পড়ালেখাটা কিন্তু চালায় যেতে হবে। সবাই জানো যে শিক্ষা বোর্ড কিন্তু একটা বছর অটোপাস দিয়ে কিন্তু ওরা অনেক বড় লস খাইছে, ওরা চায় না অটোপাস দিতে, কারণ এটা উপর থেকে অনেক প্রেশার আসে অটোপাস দিলে। আর তোমরা অটোপাস পাবা না, হয়তো 22 এর যারা আছো তোমাদের নিয়ে আমরা একটা স্পেশাল কাজ করব, আর তোমাদের একটা শর্ট সিলেবাস ছোট করতে পারে 22 এর যারা আছো। আর 21 যারা আছো তোমাদের সামনে কিন্তু অ্যাডমিশন, এটা মাথায় রেখে এই বছর দেখছো তোমাদের বড় আপু বড় ভাইয়ারা অটোপাস পাওয়ার পরে অনেক খুশি হয়েছে, কিন্তু ভার্সিটিতে পরীক্ষা কিছুই করতে পারে নাই। এমআইএসটির পরীক্ষা শেষ, আইইউটি শেষ, মেডিকেল শেষ, তিনটা পরীক্ষাতে তিনটাতেই অনেক অনেক স্টুডেন্ট চান্স আসে নাই, অনেক ভালো স্টুডেন্ট চান্স পায় নাই। কারণ অনেক যাদেরকে এক্সপেকটেশন করা ছিল যে তারা পাবে কনফার্ম মেডিকেল চান্স পাবে, পায় না। এতটা সোজা না, অনেক কঠিন, অনেক পড়তে হয়। রাত 3টা 4টা পর্যন্ত পড়ে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা করে অ্যালার্ম দিয়ে ঘুমায়া, 4 ঘন্টা করে ঘুমায়া, 5 ঘন্টা করে ঘুমায়া একটা পাবলিক ভার্সিটি মিলানো, তাও কঠিন, সত্যি কঠিন। সো পড়ালেখা করো। আর এখন তোমরা গ্যাপ দিও না, 1 মিনিটও গ্যাপ দিও না, একটু সময় গ্যাপ দিও না, কারণ লাইফটা তোমার নিজের, লাইফটা নিজের, গ্যাপ দিলে পরে তুমি নিজেই পিছে পড়ে যাবে, বুঝছো? সো সবাই এতটুকু ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ফটাফট জানায় ফেলো ক্লিয়ার কিনা। এখন আমরা এনানসিওমার তো বুঝলাম, এইবার আসবো আমরা রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণের আমি একইভাবে আগে রেসিমিক মিশ্রণের বৈশিষ্ট্য লিখবো। যদি তুমি রেসিমিক মিশ্রণের যদি বৈশিষ্ট্যটা বুঝো তাহলে রেসিমিক মিশ্রণ এমনিই পারবা, পৃথিবীর যেখান থেকে আসুক। প্রথম হচ্ছে রেসিমিক, নামটা দিয়ে কি বোঝায়? রেসিমিক মিশ্রণ, মিশ্রণ এই জিনিসটা আসলে কি? রেসিমিক মানে কি? রেসিমিক মানে হচ্ছে নিউট্রাল হয়ে যাওয়া কোন কিছু, নিউট্রাল, নিউট্রাল, নিউট্রাল হয়ে যাওয়া। যাওয়া রেসিমিক মানে কি? নিউট্রাল হয়ে যায়। এখন আসবে হচ্ছে বিহেভিয়ার, আর এখানে আসবে আমি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আর এখানে আছে বিহেভিয়ারটা আমি বের করব, বৈশিষ্ট্য। এক্সপেরিমেন্ট করে, সো এক্সপেরিমেন্টটা কিভাবে করব? একটা পাত্র নাও, এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে প্রথমে আমি কি করলাম? একটা কাইরাল কার্বন, কাইরাল সেন্টার নিলাম। যে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন আছে সেই কার্বন যুক্ত একটা যৌগ নিলাম। তার মানে একটা দ্রবণ নিলাম, সেই দ্রবণটার নাম হচ্ছে, দ্রবণটা হচ্ছে কাইরাল কার্বন যুক্ত দ্রবণ, যেটার মধ্যে কাইরাল কার্বন আছে, যেটা বলে কাইরাল দ্রবণ এক কথা। সো আমি একটা দ্রবণ নিলাম, যে দ্রবণটা হচ্ছে কাইরাল দ্রবণ, এর মধ্যে নিলাম পাত্রের মধ্যে, এটা হচ্ছে আমার কাইরাল দ্রবণ। এখন কি করব? সবাই বুঝতেছো কিনা? ফটাফট জানাও। সো এই দ্রবণটার ভিতরে আমি কি নিলাম? কাইরাল দ্রবণ নিলাম। সবাই একটু কমেন্টে বলো কি নিছি আমি? কাইরাল দ্রবণ। কমেন্টে বলো কি নিছি আমি? কাইরাল দ্রবণ। সো এটা হচ্ছে কাইরাল দ্রবণ নিলাম, নেওয়ার পরে আমার এটা সাথে সাথে কি করবে? অটোমেটিক এই দ্রবণটা কি করবে? পাত্রে ঢালার পরে এই দ্রবণটা কি হবে বলো তো? এটা আলোক সক্রিয় না? আলোক সক্রিয় হইলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে না দ্রবণটা? ধরো আমি চেঞ্জিং আলোক সক্রিয় আরেকটা কি করছি? আয়না মানে দর্পণ প্রতিবিম্ব আরেকটা কম্পাউন্ড আমি সেটা হচ্ছে কি থেকে নিছি বলো তো? দর্পণ প্রতিবিম্ব। আমি পোলারাইজিং মিটার থেকে পোলারাইজেশন করে আমি কি করছি? আরেকটা দর্পণ প্রতিবিম্ব কম্পাউন্ড তৈরি করছি। তার মানে আমি আরেকটা কম্পাউন্ড নিলাম সেমটাই, এইটারই দর্পণ প্রতিবিম্ব নিলাম। এটার আমি কি নিলাম? দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্বটা, প্রতিবিম্ব। সো এই পাত্রের মধ্যে আমি কি করলাম? এইটারই দর্পণ প্রতিবিম্বকে নিলাম, এর মধ্যে ঢাললাম, দর্পণ প্রতিবিম্ব দ্রবণটাকে ঢাললাম। সো দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা 1 মিনিট ওয়েট করো, আমি তাহলে ডাটা অন করি, একটু ওয়েট করো, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল দেখতেছি আমরা। সো এখন ঠিক আছে কিনা? ঠিক আছে, সো প্র্যাকটিক্যাল দেখতেছি আমরা। সো আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালে। ঠিক আছে কিনা কমেন্ট করো জি। সবাই আমার সাথে সাথে বলবা, সবাই আমার সাথে সাথে বলবা, আমি যেটা বলি সেটা তোমরাও বলবা। প্রথমে কি আসলো, এক্সপেরিমেন্টের মধ্যে আমি কি রাখলাম, দ্রবণ রাখলাম, যেটা হচ্ছে কাইরাল দ্রবণ, এর মধ্যে ঢাললাম। ঢালার পর এই দ্রবণটারই, আমি অন্য দ্রবণ না, এই দ্রবণটারই আমি কি করলাম, দর্পণ প্রতিবিম্ব করলাম। কি দিয়ে করলাম? পোলারাইজেশন, যেটা করে বলা হয় পোলারাইজিং মিটার দিয়ে আমি কাজটা করলাম। পোলারাইজিং মিটার দিয়ে আমি এটাকে পোলারাইজেশন করে আমি দর্পণ প্রতিবিম্বটা তৈরি করলাম। সেই দর্পণ প্রতিবিম্বটাকে আমি এর মধ্যে রাখলাম, এই দ্রবণটারই কাইরাল কার্বন যেটা আমি রাখছি, যেই কাইরাল দ্রবণটা ছিল ওই দ্রবণটারই দর্পণ প্রতিবিম্বটাকে আমি এর মধ্যে ঢাললাম। সো এর মধ্যে ঢাললাম। এখন ঢালার পরে এইটা ছিল রোটেশন হচ্ছে প্লাস 2.24, এটা হয়ে গেল হচ্ছে আমার কত, -2.24। এটা হচ্ছে ডান দিকে যদি ঘুরে পরেরটা ঘুরবে বাম দিকে, এরকম যে আমি একটা ডান দিকে ঘুরলে আরেকটা ঘুরবে কোন দিকে, বাম দিকে। যেরকম ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার ধরে এই দ্রবণটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে এটা হচ্ছে আমার কাইরাল দ্রবণ যেটা ছিল সেটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিডের, এটা ছিল আমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের। তাহলে এটার নাম ছিল ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আর এটা হচ্ছে আমার এল ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, আমি এর মধ্যে রাখলাম। রাখার ফলে এটা রোটেশন অ্যাঙ্গেল, এটা রোটেশন অ্যাঙ্গেল কি হয়ে যাবে বলো তো? তার মানে আমার রেসিমিক মিশ্রণে প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি বলো তো, যে কোনো একটা দ্রবণে সমমোলার, কিন্তু দেখো যেটা সমমোলার না, মোলার কিন্তু চেঞ্জ হয়ে গেলে প্রবলেম, মোলার চেঞ্জ হয়ে গেলে প্রবলেম। তার মানে সমমোলার হতে হবে, সমমোলার, মোলার। সো এক নাম্বারটা কি ছিল, বৈশিষ্ট্য হচ্ছে সমমোলার। সমমোলার হতে হবে যেখানে কি হবে, যে ওইটা কাইরাল দ্রবণটা এবং তার দর্পণ প্রতিবিম্ব দুটাই কিন্তু রিঅ্যাকশন করবে। তার মানে কাইরাল দ্রবণ, কাইরাল দ্রবণ ও দর্পণ প্রতিবিম্বটা, দর্পণ প্রতিবিম্ব থাকবে। কাইরাল দ্রবণ এবং দর্পণ প্রতিবিম্ব দুটাই থাকবে। তো সবাই কমেন্ট একটু বলে ফেলো যে বুঝছো কিনা। সো কমেন্ট একটু ফটাফট বলো যে বুঝতেছো কিনা, আমার এই কথাটা বুঝছো কিনা, এই কথাটা সবাই বুঝছো কিনা। ভাইয়া কাইরাল কার্বনটা একটু আবার বলেন। এটা কাইরাল কার্বন বলতে হচ্ছে চারটা সাইডে ভিন্ন কনফিগারেশন যুক্ত গ্রুপ থাকবে। যে কার্বনের চারটা সাইডে চারটা ভিন্ন গ্রুপ থাকবে সেটাকে বলা হয় কাইরাল কার্বন। বুঝছো? সো আমরা দুইটা বৈশিষ্ট্য পাইছি, একটা কি সমমোলার, দুইটা হচ্ছে কাইরাল দ্রবণ এবং দর্পণ প্রতিবিম্ব দুইটা একসাথে থাকবে, আমরা এটা এক্সপেরিমেন্টে দেখলাম। এখন এইটা যদি প্লাস থাকে আর এটা মাইনাস থাকে, দ্যাটস ইট, আমি লিখতে পারি না প্লাস মাইনাস, লিখতে পারি প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস যদি লিখি, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা নাম, এটাকে বলা হয় প্লাস মাইনাস দ্রবণ। 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি, প্লাস মাইনাস দ্রবণ। 1 নাম্বার হচ্ছে এটা সমমোলার, 2 নাম্বারটা এটা, 3 নাম্বারটা কি, প্লাস মাইনাস দ্রবণ, প্লাস মাইনাস দ্রবণ, প্লাস মাইনাস দ্রবণ হবে। 3 নাম্বারটা কি, প্লাস মাইনাস দ্রবণ হবে। 3 নাম্বারটা কি, প্লাস মাইনাস, কারণ কি, এটাকে বলা হয় ডিএল, আরেকটা নাম বলা হয় ডিএল। ডিএল বলতে ডেক্সট্রো রোটেট করে এন্ড লেফট রোটেট। তার মানে ডেক্সট্রো বলতে কি, ডান দিকে রোটেট করতেছে, ডেক্সট্রো রোটেট করে এন্ড লেফট দিকে করতেছে। তার মানে ডানাবর্তী এবং বামাবর্তী। হয়তো রোটেশন অ্যাঙ্গেল কি আসতে পারে ডান দিকে, হয়তো রোটেশন অ্যাঙ্গেল বাম দিকে হতে পারে। সো এরকম তোমাদের দিকে হচ্ছে এটা ডান দিকে, এইদিকে হচ্ছে বাম দিকে, এরকম রোটেশন অ্যাঙ্গেল হতে পারে ডান দিকে অথবা বাম দিকে। সেই জন্য এটাকে বলা হয় ডিএল আইসোমারিজম বা ডিএল। তোমার কি আসে এটা বলো তো, আলোক সক্রিয় হবে কিনা এটা হচ্ছে। সো ডেক্সট্রো এন্ড ওকে, এটা হইলো আমাদের এতটুকু, আমাদের মোটামুটি শেষ। তো এতটুকু ক্লিয়ার কিনা সবাই? সবাই একটু ফটাফট বলো এটা ক্লিয়ার কি না এতটুকু। ওকে, এতটুকু যদি ক্লিয়ার থাকো তাহলে এখন আমি আসবো হচ্ছে পরবর্তী জায়গা কিছু এনানসিওমার এখন দেখাবো একটু অন্যরকম।
মেসো কম্পাউন্ডটাকে পড়ায় আনি, মেসো কম্পাউন্ডটা হালকা একটু পড়ায় আনি, তারপরে আমি আসবো এটা। মেসো কম্পাউন্ডটা খুব ইন্টারেস্টিং। মেসো যৌগ, মেসো যৌগের বৈশিষ্ট্য আমাদের আগে জানতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমমোলার, এটা সমমোলার হতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে দুটি কাইরাল সেন্টার, দুটি কাইরাল কার্বন, কার্বন কাইরাল কার্বন থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেসো যৌগের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দুটি কাইরাল কার্বন থাকবে। সেন্টার অফ সিমেট্রি, ওটা নিয়ে আমি কথা বলবো না। সেন্টার অফ সিমেট্রি নিয়ে এবং প্লেন অফ সিমেট্রি নিয়ে কথা বলবো না আই থিংক, কারণ ওইটা নিয়ে আমি এখন কথা বললে তোমরা ওটা কিছুই বুঝবে না। তোমরা একটু বলো যে সিমেট্রিক্যাল কনফিগারেশন কেউ শিখতে চাও কিনা? যদি শিখতে চাও পরে আমি শিখাই দিব, সমস্যা নেই। সেন্টার সিমেট্রিক্যাল কনফিগারেশন শিখতে চাইলে পরে আমি শিখাই দেব, কোনো সমস্যা নেই। কিন্তু এখন শিখাই দিলে এখন আজকের ক্লাসও টাইম নেই এতটা। যদি শিখতে চাও নেক্সট ক্লাস আমি শিখাই দেব। কে কে শিখতে চাচ্ছ? আচ্ছা, শাহিদ আলী আছো? জি ভাইয়া, শিখতে চাও না? সিমেট্রি শিখতে চাচ্ছ? ওকে, সিমেট্রি নিয়ে পরে কথা বলবো। আজকে এখন আমি মেসো যৌগ নিয়ে কথা বলি। মেসো যৌগের আরেকটা বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কনফিগারেশন। সবার মধ্যে আছে, ওইটার উপরে আসলে বেস করে সব। কিন্তু তোমাদের ছোট ক্লাসে সিমেট্রিটা আসলে মাথার মধ্যে ঢোকে না, পোলা পারে। এর আগে এটাই পড়াই তো আমি। সিমেট্রি নিয়ে একটা ভিডিও অলরেডি দিছি, ইউটিউবে দেখবা সবাই। আজকে ইউটিউবে আমার ভিডিও দেখবা, সিমেট্রিক্যাল কনফিগারেশন একটা ভিডিও আছে আমার করা। ওই ভিডিওটা সবাই আজকে দেখবা। দেখার পরে যদি মনে হয় যে সিমেট্রি ভাইয়া পড়বো, ইন্টারেস্ট জাগে, তাহলে আমি পড়াবো নেক্সট ক্লাসে। আমাকে বলবা, কারণ অনেকে এটা বুঝে না, মাথার উপর দিয়ে যে আমাকে ওই ভিডিওটা দেখার পরে সবাই একই কমেন্ট যে ভাই সিমেট্রি কি, ভাই সিমেট্রি তো খুব কঠিন, ভাই সিমেট্রির মধ্যে ভয় ঢুকে গেছে। আমি জাস্ট একেবারে ইজিলি দুটো জাস্ট অল্প একটু জিনিসটা বুঝাইছি। আমি চাইছিলাম পুরো ডিপলি, যদি তোমরা ইন্টারেস্ট থাকে ডিপলি আমি বুঝাবো। সেন্টার অফ সিমেট্রি এন্ড প্লেন অফ সিমেট্রি। সিমেট্রি নিয়ে আমি একটু কথা বলি। সিমেট্রি নিয়ে আসলে কি? এটা একটা অ্যাটম। বায়োলজিতে আমরা পড়ছি সেন্টার অফ সিমেট্রি, বায়োলজিতে যে কোনো একটা কোন একটা প্রাণী আছে, সেই প্রাণীটাকে কোন দিক থেকে কাটলে সেই প্রাণীটার কি হয়, সমান পার্টে ভাগ হয়। যেরকম মানুষের কি বডির কোথায় মিডল পয়েন্ট থেকে কাটলে এই সাইডে একটা হাত, এই সাইডে একটা হাত, সব কিন্তু অর্ধেক মিডল থেকে। হার্টের অর্ধেক, কিডনি অর্ধেক, লিভার অর্ধেক, সম্পূর্ণ অর্ধেক হয়ে যায়। এরকম একটা অ্যাটমকে তুমি যদি কাটো, সেই অ্যাটমেরও এরকম সিমেট্রিক্যাল কনফিগারেশন তৈরি হয়। প্লেন অফ সিমেট্রি বলতে বোঝায় তুমি তোমার বডির ভিতর থেকে একটা প্লেন পাস করলে, এটা হচ্ছে একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। এই অ্যাটমের আমি ভিতর দিয়ে এমন একটা প্লেন পাস করলাম, ধরো এরকম প্লেনটা বোঝাইতেছে এটা, এর একটা প্লেন অ্যাটমের ভিতর দিয়ে যদি আমি এটাকে পাস করি, ভিতর দিয়ে একেবারে ভিতর দিয়ে পাস করলে দেখো তো সমান যদি হয়, এটা অর্ধেক অর্ধেক করে যদি কাটে, এরকম ভাবে পাস করলে অর্ধেক অর্ধেক দিয়ে কাটবে, এটা হচ্ছে প্লেন। যেটাকে বলে নোডাল প্লেন, আমরা নোডের সময় পড়ছি না, এরকম অ্যাটমকে যদি আমি মাছ থেকে কি করে পাস করে, তাহলে একটা সিমেট্রি তৈরি হয়। সিমেট্রির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সো এই সিমেট্রির জন্য ইয়ে হয় তোমার, এগুলো হচ্ছে এগুলো সিমেট্রিক্যাল কনফিগারেশন। সো এইটা হচ্ছে আমার সিমেট্রি। এরকম আমি এদিক দিয়ে যদি পাস করে তাহলে হয়। সো এই সিমেট্রির উপরে দ্য প্লেন অফ সিমেট্রি এন্ড সেন্টার অফ সিমেট্রিটা দ্বারা বুঝাইতেছে যে কোন সেন্টার থেকে তুমি যদি কাটো, কোন কাইরাল কার্বনের সেন্টার থেকে কাটলে দুই দিকে সমান হয়, সেটাই হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। তোমার হচ্ছে সেন্টার অফ সিমেট্রি। এটা বায়োলজির সাথে একটা মিল আছে। সো এই সিমেট্রিক্যাল কনফিগারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমার ভিডিওটা দেখবা সবাই, প্রতিসাম্যত গুড, বাংলা সবাই বুঝো, প্রতিসাম্যত। আমার ভিডিওটা দেখবা, দেখার পরে ভাইয়া লাইকলি মানে একটু ধরা দিলেই হবে, গুড, সমস্যা নাই। আমার ভিডিওটাকে দেখবা, দেখার পরে আমি তারপরে পড়াবো, তারপর না। আমি এই প্লেনে উঠতে চাই ভাইয়া, পারিয়া এরকম তাওয়াচ্ছ, ওকে ঠিক আছে, তোমাকে প্লেনে, জাহাজে, উড়োজাহাজে, আকাশে যেখান দিয়ে যাইতেছো সেখান দিয়ে যাবা, সমস্যা নেই। জাস্ট কি করবা, আমার ভিডিওটাকে দেখবা, দেন তারপরে আমি নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, আজকে অলরেডি ক্লাসের টাইম আমাদের 1 ঘন্টা আপ, বুঝোই তো। এত সকালে চাও আমি 2 ঘন্টা ক্লাসও নিতে পারি, বাট মাঝে মাঝে একটু মজা করলাম 5-10 মিনিট, তারপর আবার ক্লাস নিলাম। সো সমস্যা নাই। আজকে আরেকটু পড়াই মেসোযৌগ। মেসোযৌগের প্রথম হচ্ছে সমমোলার, তারপরে দুটি আমাদের কি থাকবে, যে কাইরাল কার্বন থাকবে মেসোযৌগ। এখন তাহলে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে প্রেজেন্ট করি জিনিসটা।
এখন তোমাদের এইটা পড়ানোর আগে 2 মিনিট সময় মেনশন হবে, তারপরে পড়াবো। মেনশন হবে 2 মিনিট সময়, কারণ অনেকেই জানে না ক্লাস চলে। 2 মিনিট একটু মেনশন চালাও, তারপরে আবার পড়ে। যাদেরকে প্রথমে মেনশন দিছিলে তাদেরকে আবার একটু দাও 2 মিনিট, তারপরে আবার পড়াবো। তাহলে আজকে মেসেজ তোকে শিখাবো, বুঝছো? মুর্শিদা তো পুরো পাম মারতেছে, ভাই আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। ও মাই গড, তাই এত ভালো লাগে? মাত্র 40 জন আছো, এত ভালো লাগে? আচ্ছা, সকালবেলা সব আলসা, ঘুম থেকে ওঠো না, ঠিক আছে? ওকে, সো বলো। এখন তো মজার জায়গায় আসিই না। রিঅ্যাকশন যখন পড়াবো তখন গল্প পড়াবো, গল্প, বিভিন্ন গল্প, লাইফ স্টোরি। আমার নিজের না, তোমাদেরও না, বাট বিভিন্ন ছদ্মবেশী গল্প পড়াবো। ধরো এর ভালোবাসার কাহিনী, এর ওটার কাহিনী, এটার ওটার কাহিনী, এরকম বিভিন্ন গল্প। সেই গল্প দিয়ে রিঅ্যাকশনগুলো মনে রাখবো, কারণ রিঅ্যাকশন মনে রাখা খুবই টাফ। আমি চাই গল্প পড়ে, গল্প বলে কোন একটা জিনিসকে প্রেজেন্ট করে আমি একটা রিঅ্যাকশন একদিন পড়াবো। ধরো ক্যানিজারের রিঅ্যাকশন, ফুল ক্যানিজার আমি একদিন পড়াবো। ওই ক্যানিজারের এমন গল্প, মানে গল্প করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার গল্প দিয়ে, এবং সাথে মেরিডিক্স পড়াবো, প্রতিটা রিঅ্যাকশনের মেরিডিক্স পড়াবো। এইটার মেরিডিক্স আমি আজকে পড়াবো না, নেক্সট দিন আমি এই যে আমরা যতটুকু বেসিক পড়াবো এটার একটা মেরিডিক্স পড়াবো নেক্সটে। সো ওকে, তাহলে কি হবে, মেডিকেলের জন্য মোটামুটি আমাদের একটা স্ট্রং জোন তৈরি হবে। ওকে, ঠিক আছে, এখন তাহলে স্টার্ট করে ফেলি কথা বল। সো আমরা এখন যে অংশটা করতেছি মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডের প্রথমে যে এটা বলছিলাম, দুটো কাইরাল কার্বন থাকবে। দেখি দুটো কাইরাল কার্বন আছে কিনা। COOH, দেখো তো, এইটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। আমি কি ঠিক লিখছি? বলো, দুইটা কাইরাল কার্বন আছে কিনা? এটা আমি কি ঠিক লিখছি? বলো তো, আমি কি ঠিক লিখছি কিনা? হ্যাঁ, রিঅ্যাকশন করতে খুব মজা হবে। আমি মজা করে পড়াবো, যেন কেমিস্ট্রির ভয় না থাকে। কেমিস্ট্রির ভয় যেন দূর হয়ে যায়। কেমিস্ট্রি আসলে সবাই ভয় পায়, আমরা ওই ভয়টা যেন না থাকে। টার্টারিক অ্যাসিড, আচ্ছা, উপস্থিতের জন্য মেনশন দিতে বলি না, মেনশন দিতে কারণ আছে, ওটা পরে ওটা বুঝতে হবে না তোমাদের। সো এটা দেখো, সো এটা হচ্ছে COOH মেনশন দিয়ে রাখলে পরবর্তীতে যারা প্রেজেন্ট নেই পরে তারা ক্লাসটা করতে পারবে। ওকে, দেখো এখন COOH এটার নাম কি বলো তো? এটার নাম কি? এটা কি আসলে দুটো কাইরাল কার্বন আছে কিনা আমাকে বলো। এটা দুইটা কাইরাল কার্বন আছে কিনা? জি জি জি, সবাই জি বলতাছো। নাইম হোসেন জি, সামিরউদ্দিন জি, গুড। যদি এটা থাকে তাহলে এখন আমার দ্বিতীয় প্রশ্নের অ্যানসার দিলাম। এইটা কি আলোক সক্রিয় হবে? কাইরাল কার্বন থাকলেই তো হবে, কোনো কথা নেই, চোখ বন্ধ করে বসায় দিলাম। ওকে, আর রাইট আছি, লিখছি, ঠিক আছে। দেখো তো, এইটা একটা কাইরাল কার্বন, এইটা একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বনে আমার মানছে, এবং এটাকে আলোক সক্রিয় এটাও মানছে, এবং এটা সমমোলার সেটাও মানছে। তাহলে দ্যাটস ইট, এটা একটা মেসো যৌগ। এটাকে কি বলা হয়? এটা মেসো যৌগ। সবাই ক্লিয়ার? এটাকে কি বলা হয়? একটা মেসো যৌগ। সো সবাই ক্লিয়ার কিনা? ওকে,
ওকে, আজকের ক্লাসটায় আমি এতটুকু পর্যন্তই পড়াইলাম। আজকের ক্লাসে এই পর্যন্তই পড়াইলাম। নেক্সট ক্লাসে ডায়াস্টোমারটা পড়াবো এন্ড নেক্সট ক্লাসে সিমেট্রিক্যাল কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আর একটা ক্লাস লাগবে আমাদের পুরোপুরি এই সমানতা শেষ করতে। পুরোপুরি আলোক সমানতাটা শেষ করতে কয়টা ক্লাস লাগবে বলো তো? লাস্ট ক্লাস কালকের মধ্যে আমরা সমানতা শেষ করে ফেলবো। দেন তারপর আমরা স্টার্ট করে ফেলবো নেক্সট গেম is called the basic concept of reaction and mechanism next day। আর নেক্সট কনসেপ্টের মধ্যে আমি খুব মজার একটা জিনিস পড়াবো, সেটা কি বলতো? 1 2 3 4 ক্লাসে নোট করো। 1 2 3 4 পড়াবো, 1 2 3 এর নামও থাকবো না, এগুলো পড়াবো সামথিং এই সব জিনিস আছে। সো মজার জায়গায় না যাওয়া কোনটা ভালো লাগতেছে না, কারণ রিঅ্যাকশন না পড়াইলে ভালো লাগে না, একটা ওয়েট আসে এগুলাতে। সো এগুলাতে ওয়েট আসে না, এই নামকরণ টামকরণ এগুলো পড়াইতে ভালো লাগে না, ছোট ছোট জিনিস। ওকে ঠিক আছে, বাই বাই, ভালো থাকো।